ঠান্ডা ঠান্ডা কনকনে শীতের ভিতরে কুয়াশার রৌদ্র মিষ্টি মিষ্টি এই রৌদ্র খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো শীতের ভিতরে দেখেন যে আমি চলে আসছি সে নদীর পাড়ে, চারোধারে কিন্তু কুয়াশা, ওদিকে সূর্যের একটু রোদ্রে তাপ পড়ছে। তো আমি কিন্তু একটু দাঁড়ায় রয়েছি। তো মিষ্টি রোদ পিঠে, এই শীতের ভিতরে পিঠ ঠেকাইয়ে বসা, সূর্যের দিকে বসে যদি মিষ্টি রোদ খাওয়া যায় তো শীতের ভিতরে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন আমার সেই কষ্ট করে আমি আজকে 10-15 দিন ধরে এটার পিছু খাটতেছি। তো কষ্ট করলে ঠিকই কেষ্ট মেলে। তো দেখেন আমি কষ্ট করতেছি, তো আমার শাক কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে। তো এখন কিন্তু খাওয়ার উপযোগী, আর নিজের হাতে কষ্ট করে শাকগুলা লাগাইছি। তো আমার মনে চাইতেছে যে আজকে যেহেতু বড় হয়েছে তো দুপুরের আজকে লাল শাকটা ভাজি করব। তো আমার লাল শাক ভাজিটা খুব পছন্দ, তো আমার রুষা খাবো অনেক পছন্দ লাল শাকগুলা। তো দেখেন আমি কিন্তু একে একে উঠে নিতেছি। তো এই জায়গায় আমি অল্প করে উঠাবো, কারণ যেহেতু আমি লাগাইছি। তো বাঁশ দিয়ে, এটাকে বাঁশ দেওয়া বলে, তো বাঁশ দিয়ে মাঝখান থেকে আমি বড়গুলো নিব। আর এরকম আস্তে আস্তে উঠে উঠে খাইতে হবে। আর যে জায়গায় একদম ঝোপ ছিল, ঝোপ থেকে পরিষ্কার করে ছোটো ছোটোগুলো উঠে ফেলতে হবে, না হলে কিন্তু বাকি শাকগুলো একটু বড় হবে না। তো দেখে দেখেন কিন্তু আমি অনেক পদের শাক লাগাইছি। এই জায়গায় পালং শাকটাও কিন্তু আমি লাগাইছি। তো ওই সাইডে কিন্তু আমি লাউ গাছও লাগাইছি। তো পালং শাকগুলো কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয় নাই, মানে আর একটু বড় হতে হবে, কেবল ছোট ছোট পাতা। আর ওদিকে আমি আরও কিছু লাগাইছি, একটু ধনিয়া লাগাইছি, যে একটু শীতের ভিতরে যখন বাজার থেকে না আনতে মনে থাকবে না যে সজের পাতা, তখন ওখান থেকে আমি কিছু উঠেই আমি খাইতে পারবো। তো দেখেন আমার লাল শাকগুলো কত বড় হয়েছে। তো আমার কিন্তু খুব ভালো লাগতেছে আর অনেক আনন্দ লাগতেছে যে আমি নিজে হাত দিয়ে আজকে আমার ভুঁই থেকে আমি উঠাইতেছি, শাক উঠাইতেছি। তো এদিকে দেখেন যে আমি সেই লাউ শাকগুলোও কিন্তু আমার জাংলা উঠে গেছে। তো আমি কিন্তু এই জানলাটা কিনে আনছিলাম, তো আমি 200 টাকার জানলা কিনে আনছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমি জানলাটা দিচ্ছি। আর কদু শাকটা কিন্তু জানলায় উঠে গেছে। তো এদিকে কিন্তু কিছু কচু শাকও লাগাইছি। তো শাকটা কিন্তু আমার তোলা শেষ হয়ে গেছে। তো আমি একটু বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে আমি একা আসিনি, আমার ভাবিও ছিল শাক ওঠানোর সময়। তো নিজের লাগানো শাক বাড়িতে যে দেখতেছে সে কইতেছে যে এত কষ্ট করে লাগাইছো, তা আমাদের দেবা না? তো আমাদের গ্রামে একটা নিয়ম আছে যে যে যা পালানে লাগাক কি ভুইতে লাগাক, তো স্বাভাবিক একজনের আরেকজনে নিয়ে খায়, আরেকজনের দেয়। এটাই স্বাভাবিক, কারণ এটা তার কেনা না। যার ভালো লাগে সে উঠিয়ে, যার লাগলো সে উঠিয়ে নিয়ে খায়। তো এটা আমাদের গ্রামের ভিতরে আমরা এটা মিলমিশ করেই খাই। তো এদিকে দেখেন আমার ভাবি 3টা বিড়াল পালে। তো বিড়ালগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আর লাউ দেখেন প্রতিটা ডগায় ডগায় লাউ ঝুলে আছে, এটাও আমার ভাই বউ লাগাইছে। আর আমাদের গ্রামটা খুবই সুন্দর, যে আমাদের গ্রামটা ঘুরে আমি সবসময় দেখাইতে পারি না। আর এদিকে দেখেন সেই লাল শাক নিয়ে আমি চলে আসছি। তো একটা বাবু আমার সামনে পড়লো, মানে ভাগ্নের মেয়ে, তো সে দেখে আমাকে হাসতেছে। তো এদিকে দেখেন শাক নিয়ে আমি কিন্তু বাড়ির দিকে চলে আসছি। তো নদী থেকে কিন্তু আমাদের বাড়িতে আসতে 2 মিনিটও সময় লাগে না। তো আমাদের দেখেন বাড়িঘরটা কিন্তু খুবই পরিষ্কার, আমরা কিন্তু অনেক পরিষ্কার করে গোছগাছালো করে রাখি। আসলে কুঁড়ে ঘরেও যদি সুন্দরভাবে পরিপাটিভাবে থাকা যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো দেখেন এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে। তো বাড়ির পাশে যে আমি একটু ভাবি আছে তাকে ডেকে আনবো যে আমার শাকগুলো একটু বেছে দাও। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পারে না। আর এদিকে দেখেন আমার চাল কুমড়া হয়েছে এত বড় বড় যে তার ভারে চাল কুমড়ার ওজনে সেই চাল কুমড়া ছিঁড়ে পড়ে গেছে। তো আইসে দেখি আমার গাছে চাল কুমড়া নাই। তো আমি একটু মনেই করলাম যে আমার চাল কুমড়া কোথায় গেল। তো এখন ভালো মতন তাকায় দেখি যে নিচে ছিঁড়ে পড়ে রয়েছে। আসলে এটা মনে রাত্রে পড়েছিল, তো আমি সকালে ঘুম থেকে উঠে আর দেখি নেই। তো এখন আমি দেখতে পারলাম নদী থেকে আসার পরে। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল, যেটা কিন্তু আমার পাকানো উচিত ছিল। তো যাই হোক, এটা দিয়ে আমরা একটা কুমড়ো বড়ি বানাবো। আর এদিকে দেখেন সে লাল শাক ছিঁড়ে নিতেছি, তার ওদিকে আমার মেজো কাকি সে টেকেরহাট যাইতেছে। তো এদিকে লাল শাকগুলো আমার ভাই বোকে বললাম একটু বেছে দাও। তো সে তার ওই পাশে দিছি এক মুঠার, আমি বাঁচতেছি এই মুড়া। তো লাল শাক ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে দেখেন যে শাকগুলো কিন্তু আমি করে নিছি, মানে মাটিগুলো ঝাড়াই নিছি। আর এই হাতের নিজের লাগানো গাছের শাক খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, শাকের কিন্তু অনেক করলাম। তো এখন দেখেন যে আমি সকালবেলা ঘুম থেকে মানে উঠে আমি নদীর পাড়ে চলে গেছি, সেখান থেকে শাক তুলে নিয়ে বাড়ি এসে এখন আমি রাইস কুকারে ভাত দিয়ে দিলাম, কারণ রান্না করতে হবে। আর এদিকে সকালে রুটি বানাইছিলাম, তো রুটি খাওয়া শেষ। তো সকালের নাস্তা শেষ সে থালা বাটিগুলো রয়েছে। তো এখন দুপুরেরটা চড়াই দিলাম। তো যাই হোক, আমার কিন্তু দেখেন আমি কিন্তু প্রত্যেক দিনে, যেহেতু শীতের দিন, এটা কিন্তু বেলা খুব ছোট, তো এর জন্য কিন্তু সকালেরটা খাওয়ার
তারপর দুপুরটা উঠেই দেই। তো যাই হোক, এখন দেখেন শাকগুলো সুন্দরভাবে ধুয়ে আমি সবসময় কারেন্টের চুলায় রান্না করি, আর আগে মাটির চুলায় করতাম। তো মাটির চুলায় এখন বেশি একটা যাওয়া হয় না, তো কারেন্টের চুলায় আমি রান্না করি সবসময়। তো এখন দেখেন আমি শাকগুলো ভাজি করতেছি। তো ভাজি করতে করতে আমার খুব একটা খারাপ লাগলো যে আমি আমার এইটুক জীবনে আমি অনেকবারই রক্ত দিচ্ছি। তো আমি 3 মাস পর পরে রক্ত দিই সবাইকে। তো আমার রক্ত দিতে ভালো লাগে এই জন্য যে আমার রক্ত নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকুক একজন লোক। আল্লাহ তো আছে, তারপর আমি মনে করি যে আমার গার রক্ত নিয়ে আরেকজন বাঁচুক, আর সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, তাতে আমার দেখার বিষয় না, কি খ্রিস্টান হোক, সেটা যে জাতেরই হোক আমার দেখার বিষয় না। আমি মনে করি আমি একটা মানুষকে বাঁচাবো, আর একটা মানুষকে আমি রক্ত দিয়ে তাকে আমি এই করবো, মানে সে আমার রক্ত নিয়ে বেঁচে থাকবে, এটাই আমার কাছে খুব আনন্দ লাগে, ভালো লাগে যে আমি একজনের উপকার করতে পারছি। তো আমাদের এলাকায় একটা কথা উঠছে যে তুমি রক্ত দিছো, ঠিক আছে। তো এর আগে দেখেন আমি একটা ভিডিও ছাড়ছিলাম অনেক দিন আগে যে আমি একজনকে রক্ত দিয়েছি। তো সেই রক্তটা দেওয়ার পরে আমার অনেক কথা শুনতে হইতেছে, অনেকজন অনেক কথা বলতেছে যে রক্ত কেন তুমি দিয়েছো, আর দিবা তুমি মুসলমানকে দেবা, হিন্দুকে কেন দিচ্ছ। ভাই আমি তাদের বুঝেই বলতে এই পর্যন্ত বলে আসতেছি যে আমি একজনকে রক্ত দিছি, এই জন্য আমি সে হিন্দু না মুসলিম সেটা দেখে আমি তাকে রক্ত দিই না, আমি রক্ত দিছি সে একটা মানুষ, আমি এই জন্য তাকে রক্ত দিছি। কিন্তু আমাকে অনেকজনে নানান ধরনের নানান কথা বলতেছে, তো আমার সেটা অনেক খারাপ লাগতেছে। তো এই দিয়ে আমিও তাদের অনেকজনকে বুঝাইছি যে আর একটা লোক যদি বেঁচে থাকে আমার রক্ত নিয়ে, আলহামদুলিল্লাহ, আমি তো তাই চাই যে আমার রক্ত নিয়ে একজন বেঁচে থাকুক। তো আমার এইটুক জীবনে আমি কিন্তু 3 মাস পর পরে অনেক লোকেরই রক্ত দিছি। তো আমার ইচ্ছা যে আমি যত বছর বাঁচবো, মানে আমার রক্ত দেওয়ার এখতিয়ার আছে, তত বছর আমি রক্ত দিয়ে দেবো, সে জারি লাগুক। কিন্তু আমি এতটাই খারাপ লাগতেছে যে মানুষ কিভাবে পারে আর একটা মানুষ এরকমভাবে বলতে। তো আমার খুব খারাপ লাগতেছে যে কেন আমি সেই মুসলমানকে রক্ত দিলাম, হিন্দুদের কেন রক্ত দিতে হবে মুসলমানদের কেন রে ভাই? আমি রক্ত দিছি, হ্যাঁ, হিন্দুদের দেই কি মুসলিমদের দেই কি আমি খ্রিস্টানদের দেই কি বৌদ্ধদের দেই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার রক্ত নিয়ে কাকে আমি দেবো, কাকে আমি বাঁচাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এটা নিয়ে অনেক কিছু হইতেছে কথাবার্তা, তো আমার ভালো লাগা শুনতে ভালো লাগতেছে না। তো এর জন্য বললাম যে আপনারা আমার বিষয়ে কোনো কথা বলবেন না, যার যার ভালো লাগে। হয়তো আমাকে যারা যারা বলছেন তারা হয়তো আমার এই ভিডিও দেখবে, অবশ্যই দেখবে। তো যাই হোক, যেই আমার এই ভিডিওগুলো দেখেন, তো তারা কমেন্ট করে জানাবেন যে আমি একটা হিন্দুকে রক্ত দিয়ে কি ভুল করছি। আমার তো মনে হয় যে আমি ভুল করিনি। তো যাই হোক, আমি এখন দুপুরে দেখেন শাকভাজিটা হয়ে গেছে, তো এখন আমি কিন্তু সেই মাছটা রান্না করতেছি। তো এই জায়গা কিন্তু এক দেশাল মাছ ছিল, আমাদের কুমার নদীর মাছ। তো যেহেতু নদীর পাড়ের মানুষ আমরা, তো মাছ ধরলে হয়তো আমরাই আগে দেখব, তারপরে আমাদের কাছ থেকে বিক্রি করে, বাজারে একটা কমই যায় আমরাই ওনাদের কাছ থেকে মাছগুলো কিনে আনি। তো মাছগুলো কিন্তু আমি কাঁচা রান্না করব, কারণ দেশাল মাছ, তারপরে আবার নদীর। তো এদিক দিয়ে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে মাছগুলো, আর এরকম মাখাই জোখাইয়ে কষাই রান্না করলে ভালো লাগে। তো আমি দেখেন যে বাজার থেকে, মানে আমার পালং শাক থাকতে আমি কিনে আনছি, কারণ ওটা খাবার উপযুক্ত হয় নাই। তো দেখেন আমি যে দু মুঠা পালং শাক কিনে আনছিলাম 40 টাকা দিয়ে। তো আমি এক ভাগ রান্না করবো আর এক ভাগ রেখে দিব। তো যাই হোক, দেখেন আমি কষানোর পরে মাছটা দিয়ে দিচ্ছি, আর শাকে যে পানি ছিল ওই পানিটাই, আর মাছ কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, সেটাই, আমার আর পানির প্রয়োজন আসে না। তো দেখেন যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো দুপুরে গোসল করে চলে আসছি, নামাজটা পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যত বছর বাঁচাবে, মুসলমানের সন্তান নামাজ তো পড়তেই হবে। তো এদিকে কাহাব কিন্তু এখন খেয়ে চলে যাবে প্রাইভেটে, আর রুষাকে নিয়ে এখন খাওয়ানোর পরে তারপরে আমি রুষাকে পাঠিয়ে দেবো প্রাইভেটে, কারণ ও বিকেল হলে একটু আরবি পড়ে। আর যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আরবি পড়তেই হবে, কোরআন তো পড়তেই হবে। তো এদিকে দেখেন রুষা কাহাবের খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে, আর এদিকে এখন আমি খাবার নিয়ে বসছি। তো লাল শাক ভাজিটা যে এত মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।